স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। নির্বাচনের দিন ছাড়া গণভোট করার সিদ্ধান্ত কখনোই মানবে না বিএনপি। আবারও সাফ জানিয়ে দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক। অভিযোগ করেন, ঐকমত্য কমিশন তাদের সুপারিশ জাতির ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলেও জানান বিএনপি মহাসচিব। জুলাই সনদ ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। 17 অক্টোবর ঐতিহাসিক জুলাই সনদে সই করে বিএনপি, কিন্তু স্বাক্ষরের কালি শুকানোর আগেই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে এখন নতুন বিতর্কে দলটি। কমিশনের দেয়া সুপারিশ মালায় নোট অব ডিসেন্ট সহ বেশ কিছু বিষয় না থাকায় ক্ষোভ জানিয়েছে বিএনপি। এ নিয়ে নীতি নির্ধারণী ফোরামের মতামত তুলে ধরতে বৃহস্পতিবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন করে দলটি। সেখানে গণভোট নিয়ে নিজেদের দলীয় অবস্থান স্পষ্ট করে তুলে ধরেন বিএনপি মহাসচিব। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থে এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। বিএনপি বলছে, ঐকমত্য প্রতিষ্ঠায় যে কমিশন গঠন করেছিল সরকার, সেখানে ঐকমত্যের নামে প্রহসন হয়েছে। তারা মনে করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার প্রধান উপদেষ্টার হাতে নেই। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করার এখতিয়ার রাষ্ট্রপতি। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব কারা দিলেন সেই প্রশ্ন রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে? এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে, যা দুঃখজনক। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বে আছে, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলায় আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন। পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামের বাসিন্দা জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ওই অর্থ সহায়তা দেয়া হয়। বিএনপি সহ আন্দোলনরত সব দল। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। গণভোটের পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় জামাত। আগামীকালের মধ্যে সরকারকে গণভোটের তারিখ ঘোষণারও দাবি জানিয়েছে দলটি। দলের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহেরের অভিযোগ, দেশ নয় দলীয় লাভ দেখে সংস্কার চায় বিএনপি। আর এদিকে 5 দফা দাবিতে ইসিতে স্মারকলিপি দিয়েছে জামাত সহ সমমনা 8টি দল। দাবি মানা না হলে 3 নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছেন তারা। রাজপথে বিক্ষোভ মিছিল সমাবেশের পর বৃহস্পতিবার 5 দফা দাবিতে স্মারকলিপি নিয়ে ইসিতে আসে জামায়াত সহ সমমনা 8টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশন ভবনের সামনেই তারা সমাবেশ করে। এ সময় জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। বলেন, দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেয়া হবে। 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। একই দিন বিকালে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা। দলটির নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের বলেন, বিএনপি যতই দাবি জানাক, গণভোটের আগে জাতীয় নির্বাচন হতে দেবে না জামায়াত। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায়ও এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। সংবাদ সম্মেলনে এই নেতা বলেন, বিএনপি দলীয় লাভ ক্ষতি বিবেচনা করে সংস্কার চাচ্ছে। সংস্কার হতে হবে দেশের স্বার্থে।
বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কিটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদের ওপর গণভোটের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। যে যাই বলুক, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধকে হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুমোদিত হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা। প্রশ্নের জবাবে বলেন, ঐক্যমত্য কমিশনের সংলাপে জুলাই সনদের উপর গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের দিনক্ষণ নিয়ে এখনো পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী। তাই বিষয়টি এখন প্রধান উপদেষ্টা নিজেই দেখবেন। 270 দিন যাবত আলাপ আলোচনা করে আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন, এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অনৈক্য ফেব্রুয়ারির নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আলাদাভাবে গুম কমিশন করা হবে না। গুম কমিশনে ওখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আসলে আলাদা করে আমরা গুম কমিশন করব না। মানবাধিকার কমিশনই ওই দায়িত্বটা পালন করবে। এছাড়াও অন্য কোনো আইনে, যেমন ধরেন হেফাজতে মৃত্যু সংক্রান্ত যে আইন আছে, সেই আইনে যদি আমরা কোনো পরিবর্তন এনে বলি যে না এগুলি মানবাধিকার কমিশন সেটাকে তদন্ত করবে, সেরকম ব্যবস্থাও রাখা হয়েছে, সুযোগটা অবারিত রাখা হয়েছে। আর কমিশনের আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে। অপর প্রশ্নে আসিফ নজরুল বলেন, দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা পালন করতে হবে। কোন রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই। ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন, জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় যুক্ত হলো শাপলা প্রতীক। নির্বাচনী বিধিমালা সংশোধন করে জারি হয়েছে প্রজ্ঞাপন। তবে নতুন প্রতীকেও নাখোশ জাতীয় নাগরিক পার্টি। আর দলটি মনে করে এটি তাদের সঙ্গে প্রতারণা। এদিকে এটি নিয়ে ইসি সচিব বলেছেন, কোনো দলের চাওয়ার উপর নির্ভর করে প্রতীক ঠিক করছে না কমিশন। দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকে শাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি। ইসি দলটিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানালেও তা আটকে রয়েছে প্রতীক ইস্যুতে। মার্কা চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেবে ইসি। তবে ইসির তালিকায় ছিল না শাপলা, তাই এনসিপি ও ইসির অবস্থান হয়ে দাঁড়ায় মুখোমুখি। এমন অবস্থায় অবশেষে ইসির তালিকায় যুক্ত হলো নতুন প্রতীক শাপলা কলি। নির্বাচন বিধিমালা 2008 সংশোধন করে জারি হলো প্রজ্ঞাপন। তবে এখনো নাখোশ এনসিপি। দলটির নেতারা বলছেন, তাদের সঙ্গে প্রতারণা করেছে নির্বাচন কমিশন। এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো, এই ন্যারেটিভটা কার? এটা তো বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। শাপলা কলি তারা দিতে পেরেছেন, মানে শাপলাও দেওয়া সম্ভব। আমরা বরাবর বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এদিকে ইসি সচিব জানালেন, প্রতীক ইস্যুতে কারো দাবির বিষয়ে প্রাসঙ্গিক নয়, নির্বাচন কমিশন স্বাধীন। নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে সেখানে শাপলা কলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। ইসি সচিব বলেন, কে কোন প্রতীক চেয়েছে বা না চেয়েছে সেটি নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। চেষ্টা করছি যাতে
এইটুকু। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকায় পল্লী কবি জসিমউদ্দিনের পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে একে আজাদ এবং তার ভাইয়ের বিরুদ্ধে। কবির পুত্র ডক্টর জামাল আনোয়ারের জমিতে কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন ও দাতব্য হাসপাতাল গড়ার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন পূরণ হয়নি, বরং দীর্ঘ লড়াই শেষে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে তাকে। বর্তমানে আতঙ্কে দিন কাটছে তার স্ত্রী রাজিয়া সুলতানা ও 2 শিশু সন্তানের। এদিকে এলাকাবাসীও জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পল্লীকবি জসিমউদ্দিন তার আসমানি কবিতায় অসহায় এক নারীর জীবন গাথা এঁকেছিলেন, আর আজ কবির নিজের পুত্রবধূই বাড়ি হারানোর আতঙ্কে ভুগছেন। খুন হতে বসেছে কবিপুত্র জামাল আনোয়ারের কবি জসিমউদ্দিনের শিক্ষা নিকেতন গড়ার স্বপ্ন। ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রের এই জায়গাটি প্রয়াত কবির পৈতৃক সম্পত্তি। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের ডামি নির্বাচনের সাবেক সাংসদ ও শিল্পপতি একে আজাদ ও তার ভাই মোহাম্মদ বেলাল হোসেন নানা কৌশলে জায়গাটি দখলে নিয়েছেন। কবির পুত্রবধূর অভিযোগ, স্বামীর আকস্মিক মৃত্যুর জন্য দায়ী একে আজাদ পরিবারের দখল নৈরাজ্য। ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকায় পল্লী কবির 50.90 শতক প্লটটি সকল বিরোধের মূলে। জানা যায়, ডক্টর আনোয়ার পৈতৃক জমিতে কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন সহ দাতব্য একটি হাসপাতাল করতে চেয়েছিলেন, কিন্তু সেই জমিতেই চোখ পড়ে একে আজাদের। আমার অনাথের মধ্যে একটা জায়গা আছে, কবির নামে কিছু করার ইচ্ছা ছিল আমার হাজবেন্ডের, ওইখানে করে বাবার নামে কিছু করবে, কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন। তো হঠাৎ করে সে জার্মানিতে যায়, যাওয়ার কিছুদিন পরে দেখি যে ওইখানে মাটি ফেলে। জার্মান প্রবাসী কবিপুত্র ডক্টর জামাল আনোয়ার জমি বিষয়ে একে আজাদের কাছে ধর্ণা দিয়েও সমাধানে রাজি করাতে পারেননি। জমি ফিরে পেতে প্রিএমশন মামলাও করেছিলেন। সবশেষ গত বছর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। আজাদ পরিবারের হয়রানি থেকে মানসিক চাপে স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রাজিয়া সুলতানার। আমার হাজবেন্ড মারা যায় ডিসেম্বরে। ওই সকালবেলাতে কিন্তু আমার এই অনাথের মোড়ের জায়গাটা নিয়ে তার টেনশন ছিল। এই মৃত্যুর পিছনটা এই একাজতের ভাই বা এরাই দায়ী। জমি জবরদখলের অভিযোগে চলতি বছরের 20 জুন মানববন্ধন হলেও উল্টো কবির পরিবারকেই জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে বলেন একে আজাদ। সে সময় একে আজাদের সহোদর ভাই মোহাম্মদ বেলাল হোসেনের ক্ষমতা বলে সন্ত্রাসী বাহিনী জমি দখল করতে এলে তাতে বাধা দিলে কবির পুত্রবধূকে দেখানো হয় ভয় ভীতি, দেয়া হয় হুমকি। ওরা ভূমিদস্যু লোকজনে আমি দেখি যেটা জমি দখল করে, হুমকি দিয়ে, টাকা দিয়ে। এদিকে কবিপুত্র আনোয়ার মারা গেলেও তার জার্মান প্রবাসী দ্বিতীয় স্ত্রীর ছেলে অ্যান্ড্রে আনোয়ারকে কৌশলে জার্মান থেকে ঢাকায় আনে একে আজাদের লোকজন। এ সময় অসুস্থ ও সহজ সরল অ্যান্ড্রে কিছু না বুঝেই নিজের ভাগের জমি তাদের লিখে দেয়। টাকার লোভ, নেশার লোভ এরকম দেখায় ওকে দিয়ে এই জায়গাটা বিক্রি করায়। এদিকে একে আজাদ ও তার ভাইয়ের এসব কর্মকাণ্ডের সত্যতা উঠে আসে এলাকাবাসীর বক্তব্যেও। দলিল নাই তো, আইন আদালতে গেলে ইনশাআল্লাহ আমরা জানিতে পারি। একে আজাদ সে যদি কিনা থাকে ছাত্র দলিল দেখাতে হবে, দলিল দেখা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করা হয় 4 বছরের এক শিশুকে। 1 সপ্তাহ পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে অপহরণ চক্রের 3 সদস্যকে। র্যাব বলছে, এভাবে অপহরণ করা শিশুদের নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে র্যাব 4-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। তানহা পাখি নামে 4 বছরের এই শিশুটি যেভাবে এক ব্যক্তির হাত ধরে হেঁটে যাচ্ছে তাতে বোঝার উপায় নেই যে তিনি শিশুটির পরিচিত কেউ নন। মনে হচ্ছে নিকটতম কোনো আত্মীয় তাকে নিয়ে যাচ্ছে। এরপর থেকে নিখোঁজ ছিল তানহা। পরিবারের সদস্যদের দাবি 23 অক্টোবর সন্ধ্যায় মিরপুর 11 নম্বরে নিজ বাসার সামনে খেলছিল তানহা। কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। দরবেশে যে একজন ফোন দিছিল, কিন্তু উনি যে আমার মেয়েকে ওনারা নিচে এরকম কোনো কিছু আমাকে বলেও নাই, স্বীকারও করে নাই। উনি বলছে যে জিনের সেদিক থেকে আমার মেয়েকে এনে দিবে। পরে দরবেশ পরিচয় মোবাইল ফোনে তাদের জানানো হয় গায়েবী শক্তির মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয়েছে তানহাকে। এরপর কয়েক ধাপে টাকা হাতিয়ে নেয় চক্রটি। বাবা সেজে এই জিনিস আয়না দিবেন, আপনার বাচ্চা কে রাস্তার মধ্যে আমরা যেখান থেকে আনছি সেখানে ছেড়ে দিব। তো আমার ছেলে বলছে, বাবা আমি তো পারবো না, আপনি যা করার আছে আপনি করবেন। বলছে ঠিক আছে, টাকা লাগবে, কয় টাকা লাগবে? 500 টাকা লাগবে। আমার ছেলে
সাথে সাথে বিকাশে টাকা পাঠাই দিছে, তারপরে আবার 5,000 না কয় হাজার নিল সেটা আমি জানি না। অভিযোগ পেয়ে তানহাকে উদ্ধারে নামে র্যাব। ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তানহাকে উদ্ধার করা হয়। চাচাকে দেখার পরে সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। এটা কমপ্লিটলি আমাদের কাছে মনে হয়েছে যেটা হচ্ছে আবিষ্ট করে, আমরা সবাই জানি যে আসলে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে। তো এটা আরও বেটার, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওনারা ভালো বলতে পারবে। তো আমাদের কাছে এটা প্রাথমিকভাবে একদম সুস্পষ্ট মনে হয়েছে বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র। শিশুকে অপহরণকালে কি ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে তা ফরেনসিক রিপোর্টে জানা যাবে বলে জানানো হয়েছে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের সব স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার 9 মাস পার হলেও বাস্তবায়ন না হওয়ায় দাবি আদায়ে পুনরায় আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার 18তম দিনেও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। দাবি পূরণ না হলে বন্ধ থাকবে বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সহ সকল কার্যক্রম। এর আগে গতকাল বুধবার সচিবালয় অভিমুখে শিক্ষকদের আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করা হয়। তারপরও আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনের এত দিনেও সরকার সংশ্লিষ্ট কোনো পক্ষ হতে দাবি পূরণে কোনো আশ্বাস দেয়া হয়নি বলেও জানান তারা। খুলনার রূপসায় বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর এতে 2 গ্রুপের কমপক্ষে 5 জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে রূপসা উপজেলার সদর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পারভেজ মল্লিক ওই এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে 2 গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। প্রতিপক্ষরা বিএনপি নেতা পারভেজ মল্লিককে অবরুদ্ধ ও তার সমর্থকদের কার্যালয়ে ভাঙচুর করে। খবর পেয়ে রূপসা থানা পুলিশ পারভেজ মল্লিককে উদ্ধার করেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রায় 30-35 জন হেলাল ভাইয়ের লোক ছেলে পেলে, যুব দলের রিপন তার গ্রুপ নিয়ে আমার ভাইয়ের উপর অতর্কিত হামলা করে খাওয়া অবস্থায়। তারপরে আমি সবাইকে ওখান থেকে সরে যেতে বলি, তখন ওরা আমার উপর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পারভেজ মল্লিক আসবে, আজিজুল ভাইয়ের ছেলেপেলেরা এসে আমাদের পরে খুব হামলা করেছে। দাও, তারপরে লাঠি সোটা, হকি স্টিক, এই হকি স্টিক দিয়ে আমার আমার হাত ভেঙে দিছে। তারা আমাদের অফিস ভাঙছে, পারভেজ মল্লিকের উপরে চলা হয়েছে, হামলা করছে। আমার ভাইয়ের বড় ছেলে সন্তোষ শেখ, দক্ষিণ কোরিয়া বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, তারপরে তাকে মারছে এবং সাথে আমাকে মারছে। ঐতিহ্যবাহী মিষ্টি সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়া দিতে বসুন্ধরা আবাসিক এলাকায় হেরিটেজ সুইটস উদ্বোধন করল তাদের 2য় শাখা। এ সময় প্রতিষ্ঠানটি ভোক্তার আস্থা ও সুনাম অর্জনে সফল হয়েছে বলে জানান সানভীর বসুন্ধরা গ্রুপ এসবিজির ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সুবহান। থরে থরে সাজানো আছে সুস্বাদু মিষ্টি, বাহারি রঙের লোভনীয় এসব মিষ্টি যে কোনো খাদ্যপ্রেমীর পছন্দের তালিকায় শীর্ষে থাকবে। এবার দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত হেরিটেজ সুইটস উদ্বোধন করল 2য় শাখা। দেশের ঐতিহ্যবাহী মিষ্টির সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া এখন বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপ এসবিজির ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সুবহান। এছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় যেন হেরিটেজের একটি করে শাখা খোলা হয়, তাহলে এটি অনেক অনেক বড় জায়গায় পৌঁছাবে। আমাদের বসুন্ধরার সবচেয়ে বড় গুণ হচ্ছে বসুন্ধরা কখনো কোনো কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করে না। এই মিষ্টির এই ধারাবাহিকতা, গুণগত মানের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি এবং আউটলেট করার উদ্দেশ্য হচ্ছে যে যাতে মানুষের দোরগোড়ায় পণ্যটা পৌঁছে যায়। অনুষ্ঠানে সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সুবহান শুভকামনা জানিয়ে হেরিটেজ সুইটসের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। বলেন, ভোজন রসিকদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হেরিটেজ সুইটস সরবরাহ করছে সুস্বাদু, মানসম্মত ও ঐতিহ্যবাহী মিষ্টি। The very first shop back in 2021, I believe, in the ICCB. Now we have the community park, the Express Cafe, and now we have 2 branches of the sweets, and may there be many more as well. So
honestly, onwards and upwards. বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত প্রথম শাখায় অসাধারণ সাড়া পাওয়ার পর নতুন এই শাখা উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে গড়ে তোলা এই আউটলেট বসুন্ধরা বাসিন্দাদের জন্য হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। ডিসেম্বরের মধ্যে দেশের দুর্যোগপ্রবণ জেলাগুলোর প্রায় 1.5 কোটিরও বেশি মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে, আর চরম অপুষ্টির সম্মুখীন হতে যাচ্ছে 16 লাখ শিশু। রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের 36 জেলার 9.66 লাখের বেশি মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি অবস্থা বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট ও জাতিসংঘের 3 সংস্থা। এমন সংকট থেকে বাঁচতে সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সহ সমন্বিত পরিকল্পনা পরামর্শ বিশ্লেষকদের। দেশের সর্বদক্ষিণের 2 উপজেলা টেকনাফ এবং উখিয়া, যেখানে 2017 সাল থেকে আশ্রয়ে আছেন বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গাদের অবস্থান আছে নোয়াখালীর ভাসানচরেও। বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গা জনগোষ্ঠীর 40% মানুষ আগামী 2 মাসের মধ্যে চরম খাদ্য সংকট এবং জরুরি অবস্থায় পড়তে যাচ্ছে, এমন পূর্বাভাস উঠে এসেছে খাদ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের 3 সংস্থার প্রতিবেদনে। শুধু রোহিঙ্গারাই নয়, ডিসেম্বর নাগাদ দেশের দুর্যোগপ্রবণ জেলাগুলোর 1,60,00,000 মানুষ বড় ধরনের খাদ্য সংকটের সম্মুখীন হবে। দেশের 36টি জেলার 9,66,00,000 মানুষের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির অবস্থা বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। আমাদের এখনো দুর্ভিক্ষাবস্থা নেই এবং আগামীতে দুর্ভিক্ষাবস্থার ভিতরে হয়তো বাংলাদেশ যাবে না, ক্যাটাগরি 5 যেটি, কিন্তু বলা হচ্ছে ক্যাটাগরি 3 অর্থাৎ খাদ্যের অভাবে চাপে রয়েছে, এবং ক্যাটাগরি 4 যেটাতে খাদ্য সংকটে আছে, এগুলো বাড়ছে। এবং এইগুলো বাড়ছে হলো মূলত দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলা এবং উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলাতে আমরা এই সংকটগুলো দেখতে পাচ্ছি। প্রতিবেদনে বলা হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 18টি দুর্যোগপূর্ণ জেলার 16 লাখ শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন হতে যাচ্ছে। একই সময়ে 1,17,000 অন্তঃসত্ত্বা এবং শিশুকে বুকের দুধ পান করানো মা তীব্র অপুষ্টিতে ভুগতে যাচ্ছে। যখনই কর্মসংস্থান কম হয়, মানুষের আয় কমে যায়, স্বাভাবিকভাবেই সেটা দারিদ্র্য বৃদ্ধির কারণ। সাম্প্রতিককালে বিশ্বব্যাংকের একটা প্রতিবেদনেও দারিদ্র্য বৃদ্ধির কারণ বলা হয়েছে। সুতরাং সেগুলো কিন্তু এই খাদ্য সংকটের জন্য দায়ী। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নেওয়া, সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সহ সম্মিলিত পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। চীনের ওপর 10% শুল্ক কমালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিনিময়ে ফেন্টানাল রপ্তানি নিয়ন্ত্রণে রাজি হয়েছে চীন। দক্ষিণ কোরিয়ার বুসানে বহুল কাঙ্ক্ষিত বৈঠকের পর এই সমঝোতায় পৌঁছান 2 পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে স্ব গন্তব্যে ফের উড়াল দেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। দীর্ঘ 6 বছর পর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে বহুল আকাঙ্ক্ষিত বৈঠকে বসেন 2 পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। 1 ঘন্টা 40 মিনিট ধরে চলে আলোচনা, যেখানে উঠে আসে শুল্ক, বিরল খনিজ পদার্থ, মাদক চোরাচালান এবং কৃষিখাত, রাশিয়া ইউক্রেন সংকট সহ নানা ইস্যু। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যের উপর আরোপিত শুল্ক 57 থেকে কমিয়ে 47% করার ঘোষণা দেন। বিনিময়ে ফেন্টানাইল রপ্তানি নিয়ন্ত্রণে রাজি হয় চীন। পাশাপাশি বিরল খনিজ সংকট সমাধান এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের সয়াবিন কেনার ব্যাপারেও সিদ্ধান্ত হয় এই বৈঠকে। একই সঙ্গে খুব শিগগিরই 2 দেশ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারে বলে জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল প্রবেশ রোধে চীনের উপর আমি 20% শুল্ক আরোপ করেছিলাম। আমি সেটি 10% কমিয়েছি এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ওয়াশিংটন ও বেইজিং এখন অনেক বিষয়ে একমত। চীন এখন থেকে বিপুল পরিমাণ সয়াবিন কিনবে। আমি এর প্রশংসা করি। এদিকে আগামী বছর চীন সফরের পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। এই আলোচনাকে 2 দেশের সম্পর্কের উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।